আমাদের আজকের গল্প দুশ্চরিত্রা, কলমে শুভ্রা পাল কুণ্ডু। আমি শর্মিলা, গ্রামের সবথেকে ধনী বাড়ির একমাত্র ছেলের বউ। আমি শুধু ধনী নয়, বংশ পরিচয়ও রায়চৌধুরী পরিবারের নাম বেশ উঁচু। এখনও গ্রামশুদ্ধ লোক আমার শ্বশুরবাড়িটাকে জমিদার বাড়ি নামেই জানে। এখনও পূর্বপুরুষের জমিদারির সম্পত্তির অনেকটাই আমার শ্বশুরমশাই সামলাচ্ছেন। আমার বয়স যখন 17 বছর, তখন আমার বিয়ে দিয়ে দেওয়া হয়। ওই বয়সে বিয়ে দিয়ে দেবার পিছনে অবশ্য বেশ গভীর কারণ ছিল। খানিকটা লুকিয়েই আমার বিয়েটা হয়েছিল। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িটা না 5 ঘন্টার পথ। আমার বিয়েটা হয়েছিল আমার দুঃসম্পর্কের পিসির বাড়ি থেকে। নিজের বাড়ি থেকে বিয়ে দেওয়ার সাহস আমার বাবার হয়নি। গ্রামের লোকে যদি বিয়েটা আটকে দেয়। আমার দুঃসম্পর্কের পিসি আমার শ্বশুরবাড়ির 2 গ্রাম পরেই থাকেন, তাই শ্বশুরবাড়ির লোকেদের কারণ হিসেবে বাবা বলেছিল কাছাকাছি জায়গা থেকে বিয়েটা হলে কোনো পক্ষেরই অসুবিধা হবে না। আমার শ্বশুরমশাইও বুঝেছিলেন যে আমার বাবা ঠিক কথাই বলেছেন। অত দূরে বরপক্ষর যাওয়া আসা করারও অনেক অসুবিধে, তাই উনি এক কথায় রাজিও হয়ে যান। তবে ওনারও যে রাজি হবার আলাদাই কারণ ছিল, সেটা আমি পরে বুঝি। আমার ওই পিসি আমার জন্য ওই সম্বন্ধটা দেখে দিয়েছিল। আমাকে দেখে পছন্দ করে যাবার পর তড়িঘড়ি বিয়েটা সেরে দিয়েছিলেন আমার বাবা 10 দিনের মধ্যেই। ছোটবেলায় সকলে বলতো আমার মুখ যেন পূর্ণিমার চাঁদ। ঠাকুমা বলতো আমি রূপে মা লক্ষ্মী। আবার সেই ঠাকুমাই একদিন বলেছিল আমি পাপী, আমি অলক্ষ্মী। জন্মের পর থেকে রানীমাসি আমাকে মানুষ করেছে। রানীমাসি আমার বাবার দ্বিতীয় স্ত্রী। মা মারা যাবার পর বাবা মাসিকে বিয়ে করেছিল। আমার মা আমাকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল, কিন্তু আমাকে তার রূপের সবটুকু উজাড় করে দিয়ে গিয়েছিল। রানীমাসির আর কোনো ছেলে মেয়ে হয়নি না হতে দেয়নি সে আমি জানি না। আমার ঠাকুমা বাবা আমার প্রতি ভীষণ যত্নশীল ছিল। আমার আদরের যেন কোনো অভাব না হয় সেদিকে সম্পূর্ণ দৃষ্টি ছিল ওদের। তাই রানী মাসি আমাকে ওপর আদর ভালোবাসায় ভরিয়ে রাখলেও একটা সময় আমি বুঝতে পারি যে রানী মাসি আসলে কোনোদিনই আমাকে মন থেকে ভালোবাসতে পারেনি। নিজে মা না হতে পারার বেদনা তাকে কুড়ে কুড়ে খেত। রায়চৌধুরী বাড়ির একমাত্র ছেলে আমার স্বামী রঞ্জন রায়চৌধুরী আমার থেকে বয়সে প্রায় দ্বিগুণ। ওনার প্রথম স্ত্রী 5 বছর ঘর করার পর ওনাকে ছেড়ে চলে যায়। বিয়ের সময় শুনেছিলাম আমার সতীন নাকি দুশ্চরিত্রা ছিল। পুরুষ দেখলে সে নিজেকে ঠিক রাখতে পারত না, তাই সে এক অল্প বয়সী ছোকরার সঙ্গে পালিয়ে গেছে। কোথায় গেছে কেউ জানে না। এখন আমার 5 বছর ঘর করার পর বুঝি কেন আমার সতীন আমার বরকে ছেড়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু সে কথা কেউ জানে না। শুধু জানি আমি, আমার শ্বশুর আর আমার স্বামী নিজে। বড়লোক বাড়ির গোপন কথা সহজে বাড়ির 4 দেওয়ালের বাইরে বেরোয় না। 5 বছর বিয়েতে আমি এক সন্তানের মা, কিন্তু আমার সন্তানের পিতা আমার স্বামী নয়। আমার বিয়ের সময় আমি 2 মাসের গর্ভবতী ছিলাম সে কথা শুধু আমি একাই জানতাম না, জানতো আমার দ্বিতীয় মাও। বলতে গেলে তার আশকারাতেই আমার ওই পরিণতি হয়েছিল। আমার গর্ভাবস্থার কথা লুকিয়ে আমার বিয়ে দেওয়া হয়। বিয়ের পর আমার স্বামী শ্বশুর বুঝলেও তারা আমাকে মেনে নিয়েছিলেন, কারণ তাদের একজন বংশধরের প্রয়োজন ছিল। আমার শাশুড়ি আমার বিয়ের আগেই মারা গিয়েছিলেন, তাই খুব বেশি প্রশ্নের মুখোমুখি আমাকে হতে হয়নি। স্বামী কখনো আমার অতীত সম্পর্কে জানতেও চায়নি, শুধু সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতিটুকু চেয়েছিল আমার থেকে। আমিও সেই সময় নির্দ্বিধায় ওর পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হই। আমার ছেলে রায়চৌধুরী বাড়ির সন্তান পরিচয় নিয়েই বড় হচ্ছে। এই বাড়ির অন্দরমহলের সব সিদ্ধান্ত আমিই নিই। আমার স্বামীও আমার মতামত নিয়েই কাজ করেন। শরীরের সম্পর্ক না থাকলেও মানুষটাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। আমার স্বামী আসলে পুরুষ শরীরের পিছনে লুকিয়ে থাকা একজন নারী, যা বাইরে থেকে বোঝা যায় না।
আমার শ্বশুরমশাই জমিদার না হলেও জমিদারি রক্ত তার শরীরে যে বইছে তা সহজেই বোঝা যায়। জমিদারি দাপট তার শিরায় শিরায়। তিনি কখনো আমার ছেলেকে কোলে তুলে আদর করেননি, তবে আমার স্বামী আমার সন্তানকে নিজের সন্তানের মতোই স্নেহ করে। বলতে গেলে আমার স্বামীর ইচ্ছাতেই আমি আমার সন্তান সহ ওই বাড়িতেই আছি। শ্বশুরমশাই মেনে নিলেও তার মানসিকতা, তার হাবভাবে, তার আচার আচরণে বেশ বুঝতেই পারি তিনি আমাকে এতটুকু বিশ্বাস করেন না। আমার প্রতি তার একরকম ঘৃণার মনোভাবই প্রকাশ পায়। তিনি আমার হাতে করে দেওয়া জলটুকু পর্যন্ত খান না। আমি দুশ্চরিত্রা তাই। জমিদার বংশের ছেলেরা দুশ্চরিত্র হতে পারে, শারীরিক ত্রুটি থাকতে পারে, কিন্তু এই বংশের মেয়ে বউদের চরিত্রে যেন কোনো দাগ না থাকে। মেয়েদের চরিত্রটাই তো সম্পদ, তাদের অলংকার। সেটা জলাঞ্জলি দেওয়া মানে তো তার বেঁচে থাকার কারণটাই শেষ। মেয়েরা শুধু স্বামী শরীরেই আবদ্ধ থাকবে, আর সেটাই নিয়ম। অদ্ভুত নিয়ম। একটা মেয়ের যদি কোনো কারণে চরিত্রে দাগ পড়ে, তাহলে সে কি বেঁচে থাকার অধিকার হারায়? জমিদারি যুগ শেষ, তাই তার এই মনোভাব এই যুগে চলে না। তবু তিনি তার মতামত, তার ধারণা থেকে বেরোতে চান না। তার সন্দেহ আমি নিশ্চয়ই অন্য পুরুষের সঙ্গ গ্রহণ করি, তাই তার অনুমতি ব্যতীত বাড়ির অন্দরে অন্য কোনো পুরুষের প্রবেশ নিষেধ। তিনি তো নিজের ছেলের অকর্মণ্যতার কথা ভালোভাবেই জানেন। আমার শ্বশুরবাড়ির তরফের জ্ঞাতিরা সবাই গ্রাম ছেড়ে উঠে গেছেন শহরে। শ্বশুরের বাবারা 3 ভাই ছিলেন। তাদের বংশধরেরা কেউই আর এই গ্রামে পড়েননি, এবং নিজেদের ভাগের সম্পত্তি তারা আমার শ্বশুরমশাইকেই বিক্রি করে এই জমিদার বাড়ি, এই গ্রামের সঙ্গে সব যোগাযোগ ছেদ করেছেন। তারা কেউই আর 200 বছরের ভগ্নপ্রায় বাড়িতে আসার প্রয়োজন বোধ করেন না। আমার শ্বশুরমশাই এখনও আগলে যাচ্ছেন তার পূর্বপুরুষদের রেখে যাওয়া ভগ্নাবশেষ। তিনি মনে করেন এই জমিদার বাড়ি তাদের বংশের ঐতিহ্য, এবং এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তিনি নিজের কাঁধেই নিয়ে রেখেছেন। সেই সঙ্গে বাঁচিয়ে রেখেছেন পুরনো ধ্যান ধারণাকেও। আমাদের এই জমিদার বাড়িটার সামনের অংশ সঠিক রক্ষণাবেক্ষণের কারণে এখনও বেশ সুন্দর। কারুকার্য করা লোহার বড় গেট। গেটের দুপাশে 2টো সিংহমূর্তি, যা খানিকটা ভেঙে যাওয়ায় আবার নতুন করে করা হয়েছে। ভিতরে ঢুকে বেশ চওড়া মরামের রাস্তা। দুপাশে সাজানো বাগান, যার চর্চা করার জন্য লোক রাখা আছে। বাড়ির ডান দিকেও বাম দিকে গোল করে বাঁধানো বেশ বড় 2টো জলাধার। সেগুলোর চারপাশে 4টি নারী মূর্তি। মাঝে ফোয়ারার ব্যবস্থা আছে, তবে সেগুলো এখন অচল। তবে জলাধারের জল এখনো পরিষ্কার করা হয়, তাতে রঙিন মাছ পোষা হয়। বাড়ির ভিতরে মানুষের থেকে ঘর বেশি। মূল বাড়িতেই ঘর আছে মোট 12টা, এবং সব ঘরগুলি আয়তনে বেশ বড়। অতগুলো ঘরের প্রয়োজন পড়ে না, তাই বেশিরভাগ ঘরেই তালা ঝোলানো। দোতলার 2টো ঘরে আমি ও আমার স্বামী থাকি। শ্বশুরমশাই নিচের ঘরেই থাকেন। কাজের লোক 5 জন নিচেই 2টো ঘরে থাকে। রান্নাঘর ও জলকলের ব্যবস্থা সব নিচেই। আর একজন পুরুষ থাকেন আমাদের সঙ্গে, যিনি আমার শ্বশুরের ভীষণ বিশ্বস্ত লোক, শম্ভুদা। উনি আমার শ্বশুরমশাইয়ের জমি জমার কাজকর্ম দেখেন। বাড়ির সামনেটা যতটা সুন্দর ও গোছানো, বাড়ির পিছনটা ততটাই ভয়ানক। পিছনে ভেঙে পড়া বাড়ির অংশ, দেওয়াল জুড়ে শ্যাওলাদের রাজত্ব আর বট অশুদ্ধদের দখল। এদিকটা এলে বেশ গা ছমছম করে। নাট মন্দির থেকে কাছারি ভবন সবই ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে প্রায়। এইসব পার হলে বেশ ঘন আম কাঁঠালের বাগান, ও তার মাঝে রয়েছে 2টো সুগভীর পুকুর, যাদের নাম রায়পুকুর ও শ্যামপুকুর। গভীরতা ও আয়তনে শ্যামপুকুর রায়পুকুরকে হার মানায়। আমাকে রঞ্জন একবার বলেই ফেলেছিল, ওই শ্যামপুকুরে নাকি জমিদাররা কুমির পুষত আগে। সেই কুমির কি এখনো সেখানে আছে? মনে প্রশ্ন জেগেছিল, জিজ্ঞাসাও করেছিলাম। রঞ্জন বলেছিল, ওদিকে তোমার যাবার কোনো প্রয়োজন নেই। দিনের বেলাতেই ওদিকে গেলে গা ছমছম করে আমার। কৌতূহলকে আশকারা দিই না, ভয় করে। গ্রামের কোনো মানুষ ওই দিকে যায় না, জঙ্গলে সাপের ভয়। যাতায়াত নেই,
তাই আগাছাড়া আপন মনে বেড়ে উঠেছে। তবে সেখানে মাঝে মাঝে শম্ভুদাকে যেতে দেখেছি ভর দুপুরে। শুনেছি শম্ভুদা ওই পুকুরে মাছেদের খেতে দিতে চায়। আমার স্বামীর এক কলকাতাবাসী বন্ধু সুদীপদা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসেন। আমার স্বামীর সমবয়সী, বিবাহিত, কলকাতা রাইটার্সে কর্মরত। শুনেছি কলেজে পড়ার সময় থেকেই গলায় গলায় বন্ধু দুজনে। স্ত্রী সংসার ফেলে এই ভাঙাচোরা জমিদার বাড়িতে এসে রাত কাটিয়ে যান ইচ্ছে মতো। কিসের টানে এত দূর ছুটে আসেন আমি জানি। আমার স্বামী আমাকে আড়াল করার চেষ্টা করে। সুদীপদাকে রঞ্জন ভালোবাসে, এ এক অন্য ভালোবাসা। সাধারণ নারী পুরুষের মতোই গভীর প্রেম, শুধু শরীরে মিলনটাই ভিন্ন। আমি রঞ্জনকে বুঝি। আমি নিজে একজন নারী, তাই নারী হয়ে নারীর ইচ্ছে বোঝার ক্ষমতা আমার আছে। বলতে গেছি রঞ্জনকে আগ বাড়িয়ে, জিজ্ঞাসাও করেছি দুজনে একসঙ্গে ঘর বাঁধলে না কেন? সুদীপদা বিয়ে করে আর একটা মেয়ের জীবন নষ্ট করলো কেন? আর আমার জীবনটাও শেষ হলো কেন? কিন্তু রঞ্জন চায় না আমি এই নিয়ে কোনো কথা বলি। তার চোখে অসহায়তা দেখি। এই ব্যাপারটা পাঁচকান হোক সে কোনো মতেই চায় না। এমনকি তার বাবাও যেন জানতে না পারে, সেদিকেও তার সজাগ দৃষ্টি। আমার জীবনটা তার লোক দেখানো পৌরুষত্ব বাঁচাতে গিয়ে শেষ হয়ে গেল। তার জন্য বারবার ক্ষমা চায় সে। আমি কেন জানি না ক্ষমা করতে পারি না। ক্ষমা করা কি এত সহজ? তারা দুজন লুকিয়ে মিলিত হয়ে চলেছে বছরের পর বছর। সব জেনে বুঝে একজন শিক্ষিত মানুষ কি করে আরেকটা মেয়ের জীবন এভাবে নষ্ট করতে পারে, এ আমার অজানা। এই একটা জায়গাতেই আমার স্বামী নামক ব্যক্তিটির সব বাহ্যিক গুণ আমার কাছে হ্রাস পেয়ে যায়, ঘেন্না হয়। তারা দুজন একসঙ্গে থাকতেই পারত। দুজনের ভালোবাসাকে একটা নাম তো দিতেই পারত। দুটো মেয়ের জীবন তো এভাবে শেষ হতো না। অবশ্য লোকের ভয়, সমাজের ভয়, আমার নিজের জীবনটা তো শেষ হয়ে গেছে সেই প্রথম থেকেই। আমার শ্বশুরবাড়িতে প্রত্যেক বছর মা দুর্গার প্রতিমা আমাদের দুর্গা দালানেই তৈরি হয়। বাড়ির মূল ফটক দিয়ে সোজা এগিয়ে গেলেই আমাদের দুর্গা দালান। বংশ পরম্পরায় কারিগর বাঁধা আছে আমাদের। মায়ের মূর্তি যে সে করে না। আমার শ্বশুরের ঠাকুরদার আমল থেকে যারা মূর্তি করতে আসতো তাদেরই বংশধররা আসে বাঁশের কাঠামোকে দেবী মায়ের রূপে সাজিয়ে তুলতে। প্রত্যেক বছর জন্মাষ্টমীর দিন কুলদেবতার কাঠামো পুজোর মাধ্যমেই দুর্গাপুজোর শুভ সূচনা হয় রায়চৌধুরী বাড়িতে। প্রায় 7 পুরুষের পুরনো পুজো, তাও নয় নয় করে 200-250 বছর ধরে চলে আসছে। অতীতে নাকি এত বড় ঠাকুর দালান ছিল না। টিনের ছাউনিওয়ালা মন্দিরেই পুজো হতো। পরে জমিদার রাজেন্দ্র রায় চৌধুরীর আমলে তৈরি হয় এই ঠাকুর দালান, এই জমিদার বাড়ি। গ্রামের মধ্যে আমাদের এই জমিদার বাড়িতেই একমাত্র মা দুর্গার পুজো হয়। তাই এই জমিদার বাড়ির পুজো ঘিরে গ্রামের মানুষের উৎসাহ ও আনন্দ চোখে পড়ার মতো। পুজোর কটা দিন গ্রামের মানুষ বেশ ভিড় জমায় ঠাকুর দালানে। সবাইকে বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থাও করা হয়। এই কটা দিন আমার শ্বশুরমশাই যেন এক অন্য মানুষ। সব মানুষের অবাধ আনাগোনা চলে তখন এই জমিদার বাড়িতে। এই দুর্গাপুজোকেই কেন্দ্র করে মঙ্গলচণ্ডীর গান চলে ওই কদিন। আগের মতো অত জাঁকজমক না থাকলেও পুজোর আনন্দে ঘাটতি পড়ে না। বিয়ের পর থেকেই দেখে আসছি গৌর কাকাও তার ছেলে প্রত্যেক বছর আসে দেবী মায়ের মূর্তি করে তুলতে। কাঠামো পুজোর দিন থেকে দুর্গাষষ্ঠী দিন পর্যন্ত তারা আমাদের বাড়িতেই থাকে। দিন রাত তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই গঠিত হয় এক নিখুঁত নারী মূর্তি, দেবী দুর্গা। তারা নিপুণ শিল্পকলার পরিচয় রেখে যায় সম্পূর্ণ চালচিত্রে। ষষ্ঠীর দিন গৌর কাকারা নিজেদের প্রাপ্যটুকু আমার দেওয়া কিছু নতুন ও পুরনো জামা কাপড় নিয়ে ফেরত চলে যায় নিজেদের গ্রামে। সেখানে গৌর কাকার নাতি নাতনিরা অপেক্ষা করে থাকেছে। কিন্তু এই বছর গৌর কাকার সঙ্গে তার ছেলে আসেনি। অ্যাক্সিডেন্টে তার হাত ভেঙেছে। ভাঙা হাত নিয়ে সে কাজ করতে পারবে না। তাই গৌর কাকার ছেলের বদলে এসেছে গৌর কাকার পরিচিত আরেক শিল্পীর ছেলে, দেবব্রত চিত্রকর। মনে পড়ে আমার যখন বছর 5 বয়স, সেই সময় আমাকে কোলে করে তাদের বাড়ি নিয়ে যেত বুড়ি পিসি।
শুনেছি খুব ছোটবেলা থেকেই আমি নাকি বুড়ি পিসির ন্যাওটা ছিলাম। জ্ঞান হওয়ার পরও যখন বুড়ি পিসির সঙ্গে যেতাম তখন ঠাকুমা, রানীমাসি কখনো কেউ আমাকে মানা করতো না। বেশ মনে পড়ে বুড়ি পিসিকে, হাসি খুশি বছর 14-র একটা মেয়ে, যখন তখন আমাদের বাড়ি আসতো আর আমাকে খুব আদর করত। বুড়ি পিসিদের বাড়িটা আর আমাদের বাড়িটাকে ভাগ করে রেখেছিল একটা বড় পুকুর। পুকুরের ওপারে একটা গোটা পাড়া, পটুপাড়া নামেই সেই পাড়া, পটুয়াদের পাড়া। লোকমুখে পটুয়া থেকে পটো হয়েছে। আমরা থাকতাম ব্রাহ্মণ পাড়ায়। মাঝে পুকুরটা থাকায় সোজাসুজি বুড়ি পিসিদের বাড়ি যাবার কোনো রাস্তা ছিল না। ঘুর পথে গিয়ে ঢুকতে হতো পটোপাড়ায়। বুড়ি পিসিদের বাড়িগুলো ছিল কাঁচা বাড়ি, কারো টিনের চাল তো কারো খড়ের চাল, নয়তো টালির চালের বাড়ি সব। কারো পাকা ঢালাই করা বাড়ি ছিল না। কতদিন বুড়ি পিসির সঙ্গে গিয়ে ওদের বাড়িতে খেয়ে ঘুমিয়েও পড়েছি। বুড়ি পিসির মা খুব আদর করে খাইয়ে দিত আমাকে। দেখতাম বুড়ি পিসির বাবা কি সুন্দর করে কত রকম দেবদেবীর ছবি এঁকে চলেছেন এক মন হয়ে। এই পটোরা শুধু ছবি আঁকতো সেরকম নয়, এদের মধ্যে অনেকেই মাটির দেবদেবীর মূর্তিও তৈরি করত। যত বড় হতে লাগলাম ততই ওই পটো পাড়ায় আমার যাতায়াত বাড়তে লাগলো। পটোরা কখনো দেবী দুর্গা, কখনো মা কালী, কখনো মা লক্ষ্মী, তো কখনো বিশ্বকর্মা, সব রকম হিন্দু দেবদেবীর মূর্তি গড়ে তুলত। তাদের অদ্ভুত শিল্পকর্মে দেবদেবীরা যেন মনে হতো জীবন্ত। মাথা নত হয়ে আসতো এইসব মাটির মূর্তিদের কাছে। বুড়ি পিসির বাবার কাছে বসে বসে ঠাকুরের হাতের আঙুল বানানো শিখেছিলাম। বিভিন্ন ঠাকুরের জন্য বিভিন্ন রকম মুখের ছাঁচ, কাদা গোলায় পুরনো সুতির কাপড় ডুবিয়ে সেই কাপড় লাগানো হতো মাটির মূর্তির গায়ে, যাতে মাটি ফেটে না যায়। তার উপর আবার মাটির প্রলেপ। একটানা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর রং করা দেখতাম, কি অপূর্ব লাগতো তখন। দেখতাম নাওয়া খাওয়া ফেলে কি দক্ষতায় মাটির মূর্তিগুলো রং তুলির ছোঁয়ায় দেবদেবীর রূপে পরিণত হচ্ছে। চক্ষুদান যখন হতো তখন অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতাম ঠাকুরের মুখের দিকে। আমার চোখ সরত না একটুও। সেই সময় থেকেই বারোয়ারি পুজোর জন্য বিভিন্ন আর্টের ঠাকুর তৈরি হতো। বাড়ির পুজোর ঠাকুরের সাবেকি মায়ের রূপ আর বারোয়ারি পুজোর ঠাকুর যেন প্রাণোচ্ছল তরুণী। একটা তৈরি ঠাকুর দেখলেই বোঝা যায় না কত ধৈর্য, কত রাত দিনের পরিশ্রম ওইটুকু মূর্তির মধ্যে নিয়োগ করা হয়েছে। দুর্গাপুজোর সময় বাইরে থেকে অনেক কারিগররা আলাদা করে এই পাড়ায় উপস্থিত হতো। কাজের চাপ থাকতো তখন অনেক বেশি। দাদুরা সবাই মিলে কাজ করেও শেষ করতে পারতো না, তাই বাইরে থেকে তাদের জ্ঞাতি ভাইরা আসতো তাদের সাহায্যের জন্য। আমার শরীরের সাধারণের থেকে একটু বেশি বার বৃদ্ধির কারণে আমাকে 12 বছর বয়সেই শুনতে হয়েছে, অনেক বড় হয়ে গেছিস, আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো নয়। আমার ঠাকুমা আমাকে যতটা পারত ঘরের মধ্যেই আটকে রাখার চেষ্টা করত। তাই শুধু শুধু এ পাড়া সে পাড়া দক্ষিণ পাড়া ঘুরে বেড়ানো আমার বন্ধ হয়ে গিয়েছিল ওই ছোট বয়সেই। তবু স্কুল থেকে ফেরার সময় ঠিক একবার করে বুড়ি পিসিদের পাড়ায় ঠাকুর দেখে আসতাম। এবছর আমি সবে 17-এ পা দিয়েছি। সেই বছর পুজোর আগে বুড়ি পিসিদের বাড়ি একটা বছর 23-এর ছেলে এসেছিল দাদুকে সাহায্য করার জন্য। এমনিতেই ঠাকুমা দাদুর সঙ্গে থাকতো সব সময়, হাতে হাতে কাজ করে দিত। তাও একটা জোয়ান ছেলে না হলে সব কাজ যে হয় না। আর বুড়ি পিসির তখন বিয়ে হয়ে গিয়েছিল, তাই বুড়ি পিসির মাসির ছেলে এসেছিল কটা দিন দাদুর হাতে হাতে কাজ করে দিতে। আমার বাবা কখনোই চাইতো না আমি বেশি দূর পড়াশোনা করি। বারবারই বলতো উচ্চ মাধ্যমিকটা পাশ করলেই বিয়ের ব্যবস্থা করতে হবে। ঠাকুমা যেন ততদিনও অপেক্ষা করতে রাজি ছিল না। ঠাকুমার ভয় ছিল এত সুন্দর ফুল যেন মৌমাছিতে মধু না খেয়ে যায়। আর রানীমাসিও চাইতো যত তাড়াতাড়ি আমার বিয়েটা হয় ততই ভালো, ঘাট থেকে বোঝা নামে। আমার কিছু ভালো হোক সেটা বোধ হয় কখনোই সে চাইতো না। আমার বাবা তার একমাত্র মেয়েকে প্রাণাধিক ভালোবাসত। আমার খাওয়া দাওয়া, আমার প্রয়োজনের থেকে অধিক পাওয়া, সব কিছুর জন্যই রানীমাসির মনে বিরূপ প্রতিক্রিয়া হতো। নিজের সন্তান থাকলেও সেই এই সুখভোগ করতে পারত, সেই চিন্তায় আমার ভালো
তার সহ্য হতো না। নিজের জীবনে তো কিছু পাওয়া হলো না, পরের মেয়েকে মানুষ করে আর স্বামী শাশুড়ির সেবা করেই তার জীবন কেটে গেল। রানীমাসি কখনো তাকে মা বলে ডাকতে দেয়নি আমায়। সে নিজের গর্ভজাত সন্তান চেয়েছিল, যা আমার ঠাকুমা হতে দেয়নি শুধু আমার কথা ভেবেই। একটা মানুষ তার কন্যার সময় একটা মেয়েকে চেয়ে এত হিংসা করতে পারে, তা রানীমাসিকে না দেখলে জানতামই না। ঠাকুমা আমাকে আগলে আগলে রাখতে চাইলেও সেই উঠতি বয়সে আমার মন ছিল চঞ্চল, চোখ মুখ যেন কথা বলতো। নিজের চেহারার সৌন্দর্য না হয় বললাম না বারবার। সেই সুন্দরী মেয়ের মন আটকে গিয়েছিল বুড়ি পিসির মাসির ছেলে দেবুদার কাছে। রানীমাসি বুঝতে পারত সব কিছুই, কিন্তু কখনো নিষেধ করেনি। এমনকি ভর দুপুরে ঠাকুমাকে লুকিয়ে বেরিয়ে গেছি দেবুদার সঙ্গে দেখা করতে, সেটাও জানতো, তাও বাবাকে বলেনি বা ঠাকুমাকে জানায়নি। আমাকে আলাদা করেও সাবধান করেনি কখনো। আমি তখন ভাবতাম রানীমাসি আমাকে খুব ভালোবাসে। আমি বন্ধুর মতো সব কথা রানীমাসিকে বলতাম। রানীমাসি আমাকে আরও এগিয়ে দিত দেবুদার দিকে। সে বছর দেবুদা পুজো শেষ হয়ে গেলেও বাড়ি ফিরল না। দাদুর কাছেই কাজ শেখার বাহানায় থেকে গেল। আমিও সব বাঁধন ভেঙে বারবার ছুটে যাওয়া শুরু করলাম দেবুদার কাছে। কি যে মোহ, কিসের যে টান, ভালো কি মন্দ তা বোঝার ক্ষমতা আমার ছিল না সেই বয়সে। শুধু অদ্ভুত এক রাসায়নিক আকর্ষণে পৌঁছে যেতাম দেবুদার কাছে, খুব খুব কাছে। এক সময় মনে হলো দেবুদাকে ছাড়া আর বাঁচা সম্ভব নয়, কারণ দেবুদা তার দেশে ফিরে যাচ্ছে। আমি থাকবো কি করে? কেঁদে বিছানা ভেজালাম। রানীমাসি বুদ্ধি দিল দেবুদার সঙ্গেই চলে যেতে। নিজের পেটের মেয়ে হলে এই বুদ্ধি দিত কিনা জানি না, তবে আমাকে দিল। আমি তার নিজের নয়, তাই হয়তো আমিও মহানন্দে তার দেওয়া বুদ্ধি মাথায় নিয়ে রাতের অন্ধকারে ঘর ছাড়লাম। পিছন দিকে দেখলাম না একবারও। কি ভীষণ মোহ! বাহ্যিক সব জ্ঞান লোক পেয়েছিল আমার। শুধু একটা ছেলেকে ভালোবেসে ঘর ছেড়ে অজানা ভবিষ্যতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তখনও জানতাম না দেবুদার ঠিক কোথায় বাড়ি, কে কে আছে তার বাড়িতে। না, কিছুই জানি না তার সম্পর্কে। শুধু দেখেছিলাম দেবুদার ওই গভীর চোখ দুটোই আমার জন্য রাখা কি ভীষণ ভালোবাসা। চোখের ভিতর দিয়ে মনের ভিতরটাও দেখতে পেতাম। সেখানে আছি শুধুই আমি। দেবুদা তার বাড়ি নিয়ে গেল না আমায়। তার সঙ্গে গিয়ে উঠলাম এক অজানা গ্রামে। দুজনে বিবাহিত বলে থাকলাম দুদিন একটা বাড়িতে। স্বপ্নের মতো কাটলো দুদিন। ভবিষ্যৎ কি হবে ভাবলাম না। নিজেকে সঁপে দিলাম দেবুদার হাতে। নিজের বলে আর রইল না কিছুই। দেবুদা আঁকড়ে ধরল আমায়। হয়তো ভয় পেয়েছিল একটু, সারা জীবন ধরে রাখতে পারবে তো আমায়। 3 দিনের মাথায় আমরা দেবুদার বাড়ি চলে যাব ঠিক করি। দেবুদাকে বলি, না জানি রানীমাসির এখন কি অবস্থা। বাবা ঠাকুমা হয়তো রানীমাসির থেকে সব জানতে পেরে খুব রাগারাগি করছে। বাবা নিশ্চয়ই আমাকে মেনে নেবে কটা দিন গেলে। বাবা আমাকে যে খুব ভালোবাসে, খুব কষ্ট পেয়েছে হয়তো বাবা। তবে আমি কিছু অন্যায় তো করিনি, ভালোবেসেছি। বাবা নিশ্চয়ই রানীমাসির মতো আমাকে বুঝবে। দেবুদার বাড়িতে চলে আসি পরদিন। দেখি বুড়ি পিসিদের মতোই কাঁচা বাড়ি দেবুদারও। টিনের ছাউনি দেওয়া ঘর। দেবুদার বাবাও একজন পটুয়া। দেবুদার বাবা আমাকে অনেক বোঝান, বলেন, ব্রাহ্মণ বাড়ির মেয়ে তুমি, বংশের মান সম্মান সব ধুলোয় মেশালে মা, বাড়ি ফিরে যাও। তোমার বাবা কখনোই দেবুকে তার জামাই হিসেবে মেনে নেবেন না। এভাবে বাড়ি ছাড়া তোমার একেবারেই উচিত হয়নি। তিনি দেবুদাকেও খুব বকাবকি করেন। একটা ছোট মেয়ে, তাকে এভাবে উঠিয়ে নিয়ে আসা কোনো মতেই ঠিক কাজ হয়নি। আমি লজ্জার মাথাকে বলে উঠি, আমি দেবুদার সঙ্গেই থাকতে চাই। বাবা ঠিকই মেনে নেবে, আমি দেবুদাকেই বিয়ে করব। দেবুদার বাবা আর কিছু বলেন না। স্বপ্নের মতো কাটলো আরও একটা দিন। ঠিক তার পরদিন দুপুরে আমার বাবা আমার ঠাকুমা এসে হাজির হলো এই গ্রামে। সঙ্গে 2 জন পুলিশ। পুলিশ দেখে গ্রামের মানুষ জড়ো হয়ে গেল। দেবুদার বাবা খানিক ভয় পেয়ে গেল। তিনি হাত জোড় করে আমার বাবার কাছে ছেলের হয়ে ক্ষমা চাইতে লাগলেন। তিনি বারবার বলতে লাগলেন,
আমার ছেলে ভুল করে ফেলেছে, আমি বলেছি সে কথা ওকে। এরকম করে না জানিয়ে ওই ছোট মেয়েটাকে তুলে নিয়ে আসা একদমই ঠিক কাজ হয়নি। আমি ওকে বোঝাবো আবার, ও আর আপনার মেয়ের দিকে চেয়ে দেখবে না। আপনারা আপনাদের মেয়েকে নিয়ে চলে যান। আমি ওনার কথার ওপর বলেই ফেলি, দেবুদা আমাকে তুলে নিয়ে আসেনি, আমি নিজে থেকেই এসেছি। দেবুদাকে আমি ভালোবাসি বাবা, আমি ফিরে যেতে চাই না। আমরা দুজন বিয়ে করতে চাই। আমার কথা শেষ হবার আগেই দুজন পুলিশ দেবুদাকে ধরে নিয়ে এগিয়ে যাচ্ছিল। দেবুদার বাবা কাকুতি মিনতি করতে লাগলেন। আমিও দৌড়ে গিয়ে পুলিশ দুজনের সামনে গিয়ে বললাম, কি অপরাধে ওকে ধরে নিয়ে যাচ্ছেন? বললাম তো ও আমাকে তুলে আনেনি, আমি এতটাও ছোট নই, আমি আমার নিজের ইচ্ছায় ওর সঙ্গে এসেছি, ওকে ছেড়ে দিন। পুলিশ দুজন কিছু শুনল না, দেবুদাকে নিয়ে সোজা তুলল পুলিশ ভ্যানে। আমি আমার বাবার পায়ের উপর পড়ে হাউ হাউ করে কাঁদতে লাগলাম। বললাম, বাবা ওকে ছেড়ে দিতে বলো, ওর কোনো দোষ নেই, যা করেছি আমি করেছি একা, আমি ওকে ভীষণ ভালোবাসি। বাবা ওকে ছেড়ে আমি বাঁচবো না। ঠাকুমার চুপ করে থাকতে পারল না, আমার চুলের মুঠি ধরে তুলে বলল, মুখ পুরি, এত কিছু করেও শান্তি হয়নি? এখনো নির্লজ্জের মতো বাপের সামনে কথা কইছিস? তুই কার সঙ্গে ঘর বাঁধবি বলে বাপের ঘর ছেড়েছিস তুই জানিস? হতচ্ছাড়ি, ওর জাত কি আর আমরা কি? ওদের চাল চুলো ঠিক নেই, কোথা থেকে এসেছে কে জানে। কাজের খোঁজে আমাদের গ্রামে আস্তানা গড়েছিল এক সময়। ঠাকুরের মূর্তি গড়ে বলে কি উঁচু বংশ হয়ে গেছে নাকি? এসব নোংরা জাতির লোকেদের সঙ্গে আমরা আত্মীয়তা করব তুই ভাবলি কি করে? দুশ্চরিত্রা মেয়ে, আমাদের ঘরে নারায়ণ শিলা বসানো রয়েছে, সে কি তোর মনে নেই? সেখানেই পাপ কাজ তুই করলি কি করে? অলক্ষী কোথাকার। ওরা শিল্পী ঠাকুমা, আর শিল্পের কোনো জাত হয় না। আমি কোনো পাপ করিনি, ভালোবেসেছি। ভালোবাসা পাপ নয়। আর জাত নিয়ে বংশ দিয়ে কি হয়? শুধু একজন সৎ চরিত্রের ভালো মনের মানুষ হলে কি হয় না? আমার গায়ে কোথায় আমার জাত লেখা আছে? জাত আছে শুধু তোমাদের মনে। ভালোবাসা জাত পাত বংশ অর্থ রূপ এসব দেখে কি হয়? আমি যাকে ভালোবাসি তাকে আমার থেকে কখনোই আলাদা ভাবিনি, আর কখনো ভাবতেও পারবো না। আমরাও মানুষ আর ওরাও মানুষ। তোমরা দেবুদাকে ছেড়ে দাও। ঠিক আছে, ছেড়ে দেব। পুলিশের মার আর খেতে হবে না ওকে। তুই আমাদের সঙ্গে ফেরত যাবি, কথা দে। তুই আমার একটা মাত্র নাতনি, তোর আমি অনেক উঁচু বংশে বিয়ে দেব, বড় ঘর দেখে। এমন ভিখিরিদের সঙ্গে সারা জীবন কাটাবি ভাবলি কি করে? তোর রানীমাসিও তো বারবার তোকে বারণ করেছিল, তার কথাও শুনিসনি। এমনই বেহায়া তুই। যে মা ছোট থেকে এত বড় করলো তার কথা না শুনে কত বড় অপমান করেছিস তাকে, ভাব। নিজের বাপের কথাটাও একবারও ভাবলি না মা, ওই ছোকরাটাই বেশি আপন মনে হলো। বাবা দেবুদাকে ছেড়ে দাও, আমি তোমার সঙ্গে চলে যাব, কিন্তু ওদের কোনো ক্ষতি তুমি করবে না, বলো। বাবার কঠিন কঠোর মুখটা দেখে আর কিছু বলার ক্ষমতা হারিয়েছিলাম আমি। দেবুদা পুলিশের ভ্যান থেকে নেমে এগিয়ে এলো আমার মুখোমুখি। অসহায় দৃষ্টিতে আমাকে দেখতে লাগলো, যেন কিছুই আর করার নেই তার। দেবুদার বাবা দেবুদাকে টেনে নিয়ে চলে গেল ঘরের ভেতর। আমি কাঁদতে কাঁদতে গিয়ে বসলাম পুলিশ ভ্যানে। দেবুদা একবারও ছুটে এলো না, আটকালো না আমায়। এতই অসহায়। পুরুষগুলোর সময় সময়ে এমন অসহায় হয়ে পড়ে কেন? এক বুক অভিমান নিয়ে শুরু হলো আমার আরেক যাত্রাপথ। আমি আমার ভালোবাসাকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছিলাম সম্মুখের দিকে, কিন্তু বারবার পিছনে ঘুরে দেখছিলাম, যদি দেবুদা পিছনে দৌড়তে দৌড়তে আসে, একবারও ডাকে, যদি বলে তুমি যেও না আমাকে ছেড়ে, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। পুলিশ ভ্যান দ্রুত গতিতে গ্রামের পথ ছাড়িয়ে উঠল বড় রাস্তায়। আমার দু চোখের খোঁজা বন্ধ হলো। সেই দেবুদাকে আজ এত বছর পর আমার চোখের সামনে আবার দেখতে পেলাম, আমারই বাড়িতে মুখোমুখি। আমার অতীত আবার আমার চোখের সামনে ভেসে উঠল। দেবুদার বাড়ি থেকে বেরিয়ে বাবা আমাকে আমার বাড়ি ফেরত নিয়ে যায়নি,
গ্রামে সব লোক জানাজানি হয়ে গিয়েছিল। এত লোকের সামনে দিয়ে আমাকে বাড়িতে তোলার সাহস আমার বাবা দেখায়নি। ঠাকুমা বলেছিল, তোকে আর বাড়ি ফিরতে হবে না, গ্রামে ফেরত নিয়ে গেলে লোকে আমাদের গায়ে থুতু দেবে। ছি ছি, এমন কাজ করলি যে লোকের কাছে মুখ দেখানো মুশকিল হয়ে গেল। রানীও বলেছিল তোকে তোর পিসির বাড়ি থেকেই দেখে শুনে বিয়ের ব্যবস্থা করে দিতে। এখন কদিন এই পিসির বাড়িতেই চুপচাপ থাক, আমরা মাঝে মাঝে আসবো। এখন তোর রানীমাসিকেও আসতে বলবো, ভাবিস নে বেশি, সব ঠিক হয়ে যাবে। এই বলে ঠাকুমার বাবা আমাকে ওই দুঃসম্পর্কের পিসির বাড়িতে রেখে বাড়ি ফিরে গিয়েছিল। চোখের জল চোখেই শুকিয়ে গিয়েছিল। রোজ ভাবতাম ছুটে চলে যাব দেবুদার কাছে, তারপরেই আবার সেই ভাবনা থেকে নিজেকে সরিয়ে নিতাম। কি হবে তার কাছে গিয়ে? তার তো আমাকে ধরে রাখার কোনো চেষ্টাই ছিল না। পিসি যখন আমার বিয়ের জন্য পাত্র দেখে সব ঠিক করে ফেললো, তখন বাবা, ঠাকুমা, রানী মাসি এসেছিল আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা বলার জন্য। আমি বাবাকে বললাম, আমি এই বিয়ে করতে পারবো না বাবা, আমার পক্ষে অন্য আরেকজনকে বিয়ে করা সম্ভব নয়। বাবা নিজে কোনো কথা বলল না। সেদিন থেকেই আমার সঙ্গে বাবা কথা বলা বন্ধ করে দিয়েছিল। যেদিন আমি দেবুদার বাড়ি থেকে ফিরি, রানীমাসি সন্ধেবেলা আমাকে এসে বলল, বিয়েটা তোকে করতেই হবে, সব কথা বলা হয়ে গেছে, এখন আর না বলা যাবে না। বারবার তোর বাবার মান সম্মান নিয়ে খেলতে তোর কি খুব ভালো লাগছে? আমি বললাম, আমি 2 মাসের অন্তঃসত্ত্বা, আমার শরীরে দেবুদার অংশ স্থান নিয়েছে, তাই আমি এই বিয়ে করতে পারবো না, আর একটা মানুষকে আমি ঠকাতেও পারবো না, কোনো মতেই আমি বিয়েটা করব না। আমি তখন রানীমাসিকে কিছুটা হলেও বুঝতে পেরেছিলাম, কিন্তু নিজের এরকম অবস্থার কথা কোন মুখে বাবার কাছে বলবো? ঠাকুমাকে জানানোর কথা ভাবাই যায় না, তাই রানীমাসিকেই জানিয়েছিলাম। যদি রানীমাসি বাবাকে বলে আমার বিয়েটা আটকে দেয়। কিন্তু রানীমাসি আমাকে বলেছিল, আর কাউকে যেন এ কথা বলবি না, একদম চুপ করে থাকবি, চুপচাপ বিয়েটা করে নে, নয়তো তুই এই অবস্থায় যাবি কোথায়? সে ছেলে তো আর এমুখো হবে না, তোর পাপের বোঝা কি সারা জীবন আমরা বইব? বাপটাকে কি শান্তি দিবি না? ঠাকুমার বয়স হয়েছে, তিনি তো মেনে নিতেই পারবেন না। এমনিতেই সারা গ্রামের লোক ছ্যাঁচা করছে আমাদের, তার উপর এই আইবুড়ো মেয়ের পেটে বাচ্চা এসেছে জানলে কি হবে ভাবতে পারছিস? তোর বাবা তো আর বাঁচতেই পারবে না, লজ্জায় হয়তো আত্মহত্যাই করে বসবে। আমি বললাম, কিন্তু বিয়ের পর আমার স্বামী তো জানতে পারবেন, তিনি তো আমাকে মেনে নেবেন না, তখন আমি কি করব, কোথায় যাব? রানী মাসি কি অক্লেশে বলে উঠল, তখন গলায় দড়ি দিবি, তবু আমার ঘাড়ে গিয়ে বসবি না। অবাক হয়ে রানীমাসির মুখটা দেখতে লাগলাম। সবাই বলে রানীমাসি নাকি আমার মা। না, রানীমাসি কখনো মা হতে পারে না। কোনো মা তার মেয়েকে গলায় দড়ি দিয়ে মরতে বলতে পারে না। খুব কাঁদলাম সেদিন নিজের জন্মদাত্রী মায়ের জন্য। বললাম, কেন চলে গেছো আমাকে একা ফেলে? আমাকে কেন সঙ্গে নিয়ে গেলে না? জন্ম দিয়েই সব দায়িত্ব ছেড়ে চলে গেলে আমার কি হবে সেটা ভাবলে না? আমি তো আর পারছি না, আর বাঁচতে পারছি না। সেই মুহূর্তেই আমি বেঁচে থাকার কোনো কারণ খুঁজে পেলাম না। মরে যাব ভেবে রাতের অন্ধকারে ঘর ছাড়লাম। তারপর গিয়ে পৌঁছালাম গ্রামের মধ্যে দিয়ে বইতে থাকা এক নদীর পাড়ে। জোয়ারের জল তখনও টলটল করছে, চাঁদের আলোয় আলোকিত। আমি সাঁতার জানি না, ছোট থেকে জলে নেমে কখনো স্নানও করিনি। আমার জলে ভীষণ ভয়, কিন্তু এখন একটুও ভয় করছে না। তলিয়ে যেতে ইচ্ছে করছে এই নদীর গভীরে, মায়ের কাছে পৌঁছে যেতে ইচ্ছে করছে এক্ষুনি। জলে নেমে পড়লাম। দেবুদার মুখটা চোখের সামনে ভেসে উঠল। নিজের মনে বিড়বিড় করতে করতে বললাম, আমি চলে যাচ্ছি দেবুদা, আর কখনো আমাকে দেখতে পাবে না। বাবার মুখটা মনে করে ডুকরে কেঁদে উঠলাম আমি চলে যাচ্ছি বাবা, তুমি থাকো তোমার মান সম্মান বংশ পরিচয় তোমার নারায়ণ শিলা নিয়ে। আর কেউ কোনোদিন তোমায় জ্বালাবে না, কেউ আবদার করবে না, কেউ তোমায় বাবা বলে ডাকবে না। ক্রমশ এগিয়ে যেতে লাগলাম গভীর জলের দিকে। ভীষণ স্রোতের টানের সঙ্গে গায়ের জোরে লড়াই করে এক জায়গায় দাঁড়িয়ে রইলাম।
নদীর স্রোত আমাকে বইয়ে নিয়ে যেতে পারছে না। আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে নিজের পেটের ওপর হাত দিলাম। নিজেকেই জিজ্ঞাসা করলাম, আমি কি নদীর স্রোতের বিপরীতে বইতে পারবো? পারবো কি তোকে সবার সঙ্গে লড়াই করে এই পৃথিবীতে আনতে? এই পৃথিবীর সবাই স্বার্থপর, কেউ কারোর জন্য এতটুকু একটা শক্ত জায়গা ছাড়ে না। তোর জন্য একটা শক্ত জায়গা আমি কি করে দিতে পারবো? পারবো কি তোর জন্য সবার সঙ্গে সবকিছুর সঙ্গে লড়াই করতে? তোকে যে খুব দেখতে ইচ্ছে করছে, কোলে নিয়ে আদর করতে ইচ্ছে করছে। আস্তে আস্তে পাড়ের দিকে উঠে আসি আমি। চোখের জল মুছতে মুছতে বলি, আমি পারবো, আমাকে পারতেই হবে। তোর জন্য শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কোনো স্রোত আমাকে টেনে ভাসিয়ে নিয়ে যেতে পারবে না। কেউ মেনে না নিলেও তোকে আমি একা পৃথিবীতে নিয়ে আসবো, একাই বড় করব। আমি মরবো না, শুধু তোর জন্য বেঁচে থাকবো। শর্মিলা হেরে যাবে না। রাতের অন্ধকারেই আবার বাড়ি ফিরে আসি। পরদিন সকালে বাবাকে অভিমান ভরা বুক নিয়ে বলি, তুমি যা চাইছো আমি তাই করব। আমার যার সঙ্গে বিয়ে দিতে চাইছো তাকেই আমি বিয়ে করব। তুমি চাও আমি ভালো থাকি, আমি সুখী হই। আমি সুখী হবার চেষ্টা করব, কিন্তু আমি বিয়ের পর আমার গ্রামে আর কোনো দিনও ফিরব না। গ্রামের মানুষ আজ আমার জন্য অনেক কিছু কথা বলেছে, তাই তোমাদের মাথা কাটা যাচ্ছে। গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার আপন, আমি কেউ না। তাই তো আমাকে আমার বাড়ি নিয়ে যেতে পারলে না। নিজের ভিটে থেকে একমাত্র মেয়ের বিয়ে দিতে পারবে না। তুমি বলবে আমি অন্যায় করেছি, ভুল করেছি। আমার চোখে যেটা ভালোবাসা তোমার চোখে সেটা হয়তো পাপ। কিন্তু আমাদের ভালোবাসাটা যদি মেনে নিতে, তাহলে তো কোনো অন্যায়, কোনো পাপ হতো না। লোক আজ বলবে, কাল ভুলে যাবে, কিন্তু তুমি, আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমি ভুলতে পারবো না যে আমার বাবা আমাকে আমার ভালোবাসা থেকে দূরে সরিয়ে দিয়েছিল। আমাকে নিজের সম্মান বাঁচানোর জন্য 5 ঘন্টা রাস্তা পার করে লুকিয়ে বিয়ে দিতে এসেছিল, তাও আবার একজন বিবাহিত পুরুষের সঙ্গে। তুমি বাবা হওয়ার সব দায়িত্ব পূরণ করেছো, এখনো করছো, কিন্তু মেয়ের আসল সুখ কোথায় তা জানো না। কথা বলা বন্ধ করেছো। বিয়ের পর আমার মুখও দেখতে হবে না। কন্যাদানের সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে আমার সব সম্পর্কও শেষ। বাবার চোখ দিয়ে জল পড়েছিল বোধ হয়। আমার দিকে তাকিয়ে বলল, এত বড় শাস্তি তোর এই বাপকে তুই দিসনি। আমি বেঁচে থেকেও মরে যাব, শুধুমাত্র তোর ভালোর কথা ভেবেই আমি তোকে এখানে নিয়ে এসেছি। ওই ছেলেটা তোকে কি দিতে পারতো যার নিজেরই কিছু নেই? যে বংশের ছেলের সঙ্গে তোর বিয়ে হচ্ছে তারা জমিদার বংশ, অত্যন্ত সৎ চরিত্র, শিক্ষিত ছেলে, বিবাহিত সে নামেই। যেমন তুই না বুঝে ভুল করেছিস, সেরকম সেও ভুল মানুষকে পেয়েছিল নিজের জীবন সঙ্গী হিসেবে। তাতে তার দোষ কি বল? কত মান, কত সম্মান, কত সুখ স্বাচ্ছন্দ্য তোর জন্য অপেক্ষা করে আছে। কোনো অভাব তোকে ছুঁতে পারবে না। তুই সুখী হবি মা। আমি খুব সুখী হয়েছি, খুব ভালো আছি এখন। কোনো অভাব আমাকে ছুঁতে পারেনি। কত মান, কত সম্মান, আভিজাত্যে ঢাকা পড়ে আছি। দামি শাড়ি গয়নায় মুড়ে ফেলেছি নিজেকে। এগুলোই তো সুখ। মনের সুখ নিয়ে ভাবে কে? রূপসী জমিদার বংশের বউ, কিন্তু তার রূপে ছুঁয়ে দেখার কেউ নেই। তাতে কি লোকে তো জানে আমার স্বামী বিদ্যমান। লোকের জানাটাই তো সুখ। আমার ভিতরের অভাব নিয়ে কে ভাববে? আমি তো নিজেই ভুলে গেছি যে আমার শরীরেরও সুখ চাই। হ্যাঁ, আমি সুখী। আমি মাতৃত্বের সুখ পেয়েছি। আমার ছেলের মুখে মা ডাক শুনেছি, কিন্তু আমার শ্বশুরের চোখে যখন ওর জন্য ঘৃণা দেখি বারবার, আমার করা অতীতের ভুলটা মনে পড়ে। হ্যাঁ, আমার এখন মনে হয় আমি ভুলই করেছিলাম। কাউকে অন্ধের মতো ভালোবেসে রাতের অন্ধকারে ঘর ছাড়া আমার একদমই ঠিক হয়নি। আমার একান্ত নিজস্ব আমার শরীরটা কারো কাছে নিমেষেই বিলিয়ে দেওয়া উচিত হয়নি মোটেই। ওই একটা ভুল আমার সারা জীবনের দাগ হয়ে রয়ে গেছে। তবুও আমি কি তাকে ভুলতে পেরেছি? এখনো তো একান্তে তার স্পর্শ অনুভব করি আমি। কত বছর কেটে গেছে, তবুও আমি তার গায়ের গন্ধ আমার নিঃশ্বাসে প্রশ্বাসে জড়িয়ে নিই। গায়ের শিরায় উপশিরায় তার ছোঁয়া লাগে যেন। আবার বিলিয়ে দিই
তার কাছে নিজেকে নির্জনে নিবিড় একাকিত্বে। গায়ের কাপড় আপনা হতেই সরে যায়। দেবুদার আদরে আমি সিক্ত হই। রাতের অন্ধকার আমাকে লুকিয়ে রাখে, আমার লজ্জা ঢাকে। আমার ছেলে যখন জন্মেছিল, রঞ্জন ওর নাম রেখেছিল স্পর্শ। ছেলেকে স্পর্শ করে ও এক অদ্ভুত সুখ পেয়েছিল। নিজের ছেলের মতো সে আমার ছেলেকেই ভালোবাসে। সব দায়িত্ব পূরণ করেছে সে আমার ছেলের। এমনকি তার বাবার সঙ্গে আমার ছেলের জন্য বিবাদেও জড়িয়েছে। রঞ্জন পুরুষ নয়, তবু একজন পুরুষ সঙ্গীর মতো সবসময় আমার পাশে থেকে আমাকে আগলে রেখেছে। কখনো কোথাও আমার যেন অসম্মান না হয় সে খেয়াল রেখেছে। তাই হয়তো তাকে ছেড়ে এখনো চলে যেতে পারিনি। ছেলের হাত ধরে একা এগিয়ে যেতে পারিনি, বেরিয়ে যেতে পারিনি এই সম্পর্কটা থেকে। সারাটা জীবন এইভাবেই কাটিয়ে দিতাম হয়তো, ছেলেকে নিয়ে, আমার সঙ্গে থাকা মানুষ দুটোকে নিয়ে। আর আমার স্মৃতির পাতায় থাক দুটো ভালোবাসার মানুষ, আমার বাবা ও দেবুদাকে নিয়ে এভাবেই। কিন্তু হঠাৎ দেবুদার সামনে এসে সব এলোমেলো করে দিল আমার। আমি চোখের সামনে দেবুদাকে দেখে কিছুক্ষণ পাথরের মতো স্থির হয়ে গিয়েছিলাম। পাথরের মতো দাঁড়িয়েছিলাম কতক্ষণ তা আমার মনে নেই। চোখের দৃষ্টি নিবদ্ধ ছিল একজনের মুখের ওপর। তার অপরিবর্তিত অবয়ব আমার ভিতরটা তোলপাড় করছিল। আমি বুঝতে পারছিলাম আমার বুকের ভেতরে একটা ঝড় উঠেছে, হাজারো প্রশ্নের ঝড়। তার মুখে কি ভীষণ মুগ্ধতা দেখলাম। আমাকে এত বছর পর দেখতে পেয়ে কি, নাকি আমার মনের ভুল হলো আবার? বোঝার চেষ্টা না করেই বললাম, বাড়ির এদিকটায় বাইরের লোকের প্রবেশ নিষেধ। আপাতত আপনারা দুর্গা দালানের পাশে থাকা একটি ছোট ঘর আছে, ওখানেই বিশ্রাম করুন। শম্ভুদা ফিরলে আপনাদের যা প্রয়োজন ওর সঙ্গে কথা বলে নেবেন। গৌর কাকা হন্তদন্ত হয়ে এগিয়ে এসে দেবব্রতর দিকে এদিকটা এসে পড়াতে বিব্রত বোধ করে বলে উঠল, বৌমা, ও আমার এক বন্ধুর ছেলে, মাটির কাজ ভালো জানে। হাতের কাজ এত নিখুঁত যে লোকে ওর হাতের গড়া ঠাকুরই নিতে চায়। অনেক জায়গা থেকেই অগ্রিম দিয়ে ওকে ডেকে নিয়ে যায়। এবছর আমার ছেলেটাকে আনতে পারলুম না, তাই ওকে বললুম আমার সঙ্গে আসতে। এত ভালো ছেলে বৌমা, আমার এক কথায় এখানে আসতে রাজি হয়ে গেল। কত নামি দামি জায়গার কাজ ফেলে আমার সঙ্গে এখানেই চলে এলো। তুমি হয়তো নাম শুনবে ওর, খবরের কাগজে ওর নাম বেরিয়েছিল। আগের বছর কলকাতার এক বিখ্যাত পুজো মণ্ডপের ঠাকুর তার চালচিত্র করেছিল এই দেবব্রত চিত্রকর। সেই দুর্গা প্রতিমা সেরা দুর্গা প্রতিমার পুরস্কার জিতেছিল। একটু থেমে আবার বলল, ও তো নতুন এখানে, তাই এ বাড়ির নিয়ম জানে না, আর কখনো এদিকেই আসবে না। বৌমা, প্রত্যেক বছরের মতোই এই বছরও কি মায়ের রুম একই থাকবে? কিছু পরিবর্তন হবে কি? না, তুমি তো জানো গৌর কাকা, আমাদের এই পুজো কত বছরের পুরনো। মায়ের রূপের তো পরিবর্তন কখনো হয় না, এত বছরে কেন হবে? তাই আমি বাবার সঙ্গে কথা বলে আপনাকে জানাবো। প্রতিমাদিকে দিয়ে আপনাদের জলখাবার পাঠানোর ব্যবস্থা করছি। আপনারা হাত মুখ ধুয়ে নিন। আমার সারাদিন কেটে যায় কাজের ব্যস্ততায়। সবার সব কিছু সময় মতো গুছিয়ে দিতে হয়। কাজের দিদি দাদারা সবাই নিজের ভেবে সব কাজ করলেও কিছু জিনিস বারবার বলতেই হয়। মাঝে মাঝেই রঞ্জন 10টা নাগাদ বেরিয়ে যায়। সে একজন সার্টিফাইড ইন্টেরিয়ার ডিজাইনার। অন্যের স্বপ্নের ঘর সাজানো তার কাজ। সে নিজেই নিজেকে যেমন পরিপাটি করে রাখে তেমন তার কাজও নিখুঁত। আমাদের বাড়ির পুরনো আসবাবগুলোকে বেশ নতুনত্ব দিয়ে সাজিয়ে রেখেছে। বাইরে থেকে দেখলে আমাদের সংসারটা ভীষণ গোছানো ও সুখী সংসারই মনে হয়। তার ইচ্ছেতে আমিও সবসময় পরিপাটি হয়ে থাকি। নিজের ইচ্ছে থাকুক বা না থাকুক, বাইরের লোকের চোখে যেন আমাদের অসুখ না ধরা পড়ে। কাজের জন্য তাকে মাঝে মাঝে কলকাতাতেও যেতে হয়, তাই সেখানে একটা 2 কামরার ফ্ল্যাট কেনা আছে তার। কখনো কখনো সেখানে গিয়েই থেকে যায় ও। সুদীপ্তার সঙ্গে পাওয়াটাও সহজ নয়। ছেলেকে এখনো স্কুলে ভর্তি করিনি। আমার সারাদিন ছেলেকে ঘিরেই কেটে যায়। জীবনে কি পেলাম কি পেলাম না সেই হিসেব করতে বসার সময় হয় না। সময় পেলেও বেশি ভাবতে চাই না, তবু স্মৃতিরা বারবার ফিরে আসে। আজ সকালে রঞ্জন বেরিয়েছে কলকাতার উদ্দেশ্যে। বলেছে হয়তো ফিরবে না।
শ্বশুর মশাইয়ের শরীরটা কদিন ধরেই খারাপ। শম্ভুদা বলল কাল রাতে খুব জ্বর ছিল। শুনলে মনটা খারাপ হয়, ইচ্ছে হয় মাথাটায় হাত বুলিয়ে দিই, ওষুধটা সময় মতো খাইয়ে দিই। কিন্তু আমার হাতের ছোঁয়া তো উনি খাবেন না, আর ওনার কাছে যাওয়াও বারণ। তাই দরজার বাইরে থেকেই উনি ডাক্তারের কথাগুলো, শরীরের যত্ন প্রয়োজন আর একদম অতিরিক্ত চিন্তা নয়, হাসি খুশি থাকুন, এত সুন্দর আপনার একটা নাতি রয়েছে, তাকে নিয়ে খেলুন, সময় কাটা, হাসতে খেলতে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, ওষুধগুলো ঠিক মতো খান, প্রয়োজন হলে ফোন করে নেবেন। ডাক্তারবাবু বাইরে বেরিয়ে এসে আমাকে দেখলেন, বললেন সেরকম ভয় পাবার মতো কিছু নয়, তবে উনি মনে হয় ভীষণই চিন্তিত। সব সময় কোনো চিন্তা ওনার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, তাই সুগারটা কিছুতেই কন্ট্রোলে আসছে না। তার ওপর এত ঠান্ডা লাগিয়েছেন। হ্যাঁ, বৃষ্টিতে ভিজে লাগিয়েছিলেন। ও আচ্ছা, ঠিক আছে, ওষুধ দিয়েছি, আপনি খেয়াল রাখুন, ঠিক হয়ে যাবে। জ্বরটা কত আসছে, কতক্ষণ ছাড়া আসছে, সেটা খেয়াল রাখবেন। আজ আমি চলি। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, পরশু দুপুরে খুব বৃষ্টি হচ্ছিল। খাটে শুয়ে শুয়ে একটা গল্পের বই পড়তে পড়তে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম। খুব জোরে বাজ পড়ার আওয়াজেই আমার ঘুম ভেঙে যায়। উঠে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় সিঁড়ির মাঝের জানলা চোখ পড়ে যায়। স্পষ্ট দেখতে পাই আমার শ্বশুরমশাইকে অনেকটা দূরে, বাড়ির পিছনের জঙ্গলের মধ্যে দিয়ে ফিরে আসতে। পিছনে পিছনে শম্ভুদা। আমি সিঁড়ি দিয়ে নেমে এসে ওদের ফেরার রাস্তার সামনে গিয়ে দাঁড়াই। আমাকে দেখতে পেয়ে আমার শ্বশুরমশাই একটু থমকে যান। শম্ভুদা বলে, আজ কাকাবাবু নিজে হাতে মাছেদের খেতে দিয়েছেন। বৃষ্টির মধ্যে মাছেদের সে কি আনন্দ। শ্বশুরমশাইয়ের ঘর থেকে বেরোলে সোজা তাকালে আমাদের দুর্গা দালান চোখে পড়ে। দেখলাম দেবুদা খুব মন দিয়ে কাঠামো বাঁধছে। গৌর কাকাকে দেখতে পেলাম না। ধীরে ধীরে এগিয়ে গেলাম দুর্গা দালানের দিকে। তখনও বিকেল গড়িয়ে সন্ধে হব হব। আমাকে আসতে দেখে দেবুদার হাতের কাজ থেমেই গেল, আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল। আমি বললাম, গৌর কাকা কোথায়? গৌর কাকার সঙ্গে কিছু কথা ছিল। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? কেমন আছো শর্মি? আমাকে কি একবারেই ভুলে গেছো? গৌর কাকাকে বলবেন আমি কাল সকালে আবার আসব। শর্মি আমার কথার উত্তর দিলে না। অবশ্য আমার কথার উত্তর কেনই বা দেবে? আমি কে তোমার? তবু একজন মানুষ ভেবে আমার সামান্য কথাটা উত্তর যদি দিতে পারো। তোমার কিছু ক্ষতি তো হতো না। দেবুদার চোখে চোখ রাখলাম, সেই দুটো চোখ যার গভীরতায় একসময় নিজেকে হারিয়ে ফেলতাম। যে চোখের দৃষ্টিতে আমার সুখ খুঁজতাম, সেই চোখ দুটোই আমার ভেতর থেকে আবার তোলপাড় করলো। মুখের কথা আটকে গেল। কি বলবো কি বলবো না, কত কথা, কত জিজ্ঞাসা সব একসঙ্গে বেরিয়ে আসতে চাইছে। নিজেকে সংবরণ করে বললাম, আমার পরিচয় এখন আমি এই বাড়ির একমাত্র ছেলে স্ত্রী, এক সন্তানের মা। তাই আপনার সব জিজ্ঞাসার উত্তর আমি দিতে পারবো না। তবে নিশ্চয়ই কতগুলো প্রশ্ন আমাকে করতে চাই। তবে এখন সে সময় নয়। সন্ধ্যা হয়ে এসেছিল। সন্ধ্যা প্রদীপ জ্বালাবার সময় পার হতে চায়। তাড়াতাড়ি ঘরে ফিরে কাপড় ছেড়ে ঠাকুর ঘরে চাই, প্রদীপ জ্বালিয়ে দিই, আর দুটো প্রদীপ হাতে নিয়ে নিচে নেমে আসি। উঠোনের এক পাশে থাকা তুলসী মঞ্চে প্রদীপ দিই। দু হাত জোর করে চোখ বন্ধ করে প্রণাম করি। বন্ধ চোখের সামনে হঠাৎ দেবুদার মুখটা ভেসে ওঠে। চোখ খুলে ফেলি। আমার চারপাশটা বারবার তাকিয়ে দেখি। আমি তাকে খুঁজি মনে মনে। কি তবে আমি আবার তাকে আমার কাছাকাছি চাইতে লেগেছি? আশা করতে শুরু করেছি যে সে আমার কাছে আসবে? ভয় লাগে আমার। আমি কি আবার দেবুদাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছি? যাকে ভাগ্য বলে, আমার করা বড় একটা ভুল বলে নিয়ে এতদিন চললাম। যে সত্যিটাকে মিথ্যে করে সরিয়ে রেখেছিলাম, সে কি আবার একটা নতুন গল্প হয়ে উঠতে চায়? শরীরটা হঠাৎ খারাপ লাগে। প্রতিমা দিকে ডেকে বলি, আজ দুর্গা দালানের প্রদীপটা তুমি জ্বালিয়ে দিয়ে এসো, আমার শরীরটা খারাপ লাগছে। রঞ্জনের গলাপে ঘুরে দাঁড়ালাম। রঞ্জন সামনে এসে বলল, শরীর খারাপ মানে? কি হয়েছে? জ্বর আসছে নাকি?
না না, সেরকম কিছু নয়। না মানে, চোখ মুখ তো একেবারে বসে গেছে। কাল থেকে তো দু চোখের পাতা এক করণই মনে হচ্ছে। কেন, মনের মধ্যে এত তোলপাড় কিসের? তোমার বাবার কথা মনে পড়ছে নাকি খুব? যাবে বাবাকে দেখতে? ঠিকই বলেছ, ঘুমোতে পারছি না। আজও ঘুমোতে পারলাম না দুপুরে। কিন্তু তুমি তো আজ ফিরবে না বলেছিলে, তাহলে চলে এলে যে? হ্যাঁ, বাবার শরীরটা খারাপ দেখে গেছি। তার উপর আমাদের গুবলুবাবুর সঙ্গে থাকার ইচ্ছে হলো, তাই চলে এলাম। তার জন্য একটা খেলনা কিনেছি, খেলবো একসঙ্গে। কিন্তু সে কোথায়? আমি কিছু বলার আগেই রঞ্জন বাবাকে দেখার জন্য বাবার ঘরের দিকে এগোলো। আমি সিঁড়ির দিকে এগোলাম। কিছুটা এগিয়ে সিঁড়ির বাঁকে হঠাৎ দেখলাম আমার সামনে দেবুদা দাঁড়িয়ে। শর্মি, একটু সময় হবে? দাঁড়াবে একটু? আমি জানি এত বছর পরে এই কথা বলার হয়তো কোনো মানে নেই, তবু তোমার কাছে আমার না বলা কথাগুলো বলবো বলেই আমি এখানে এসেছি। অনেক কথা, অনেক ভার আমি বুকে চেপে নিয়ে বেঁচে আছি। তোমাকে না বললে যে আমার মুক্তি নেই। কিন্তু এখন আমি শুনে কি করব? যে সময় শুনতে চেয়েছি তখন তো কোনো কথা তুমি বলনি। যে সময় আমার পাশে কেউ ছিল না, সেই সময় আমার কান্না ভেজা চোখ নিয়ে তোমাকে কত খুঁজেছি, তখন তো তুমি আসনি। আজ এখানে এভাবে আসার কোনো প্রয়োজন তো ছিলই না। আমার কাছে তোমার প্রয়োজন ফুরিয়েছে, তাই তুমি কিছু না বললেই ভালো হয়। আর এভাবে এদিকে আসতে তোমাকে বারণ করেছি। এদিকে ভুলেও আসবে না, তাতে তোমার ও আমার দুজনেরই ক্ষতি। শর্মি, শুনতে তোমাকে হবেই। আমি আমার কথাগুলো না বলে আজ এখান থেকে যাব না। তোমার কোনো কথা শুনতে আমি বাধ্য নই। 17 বছর বয়সে যে ভুল আমি করেছি সেই ভুলের মাসুল এখনো আমি দিয়ে যাচ্ছি। আর কোনো ভুল করতে আমি চাই না। তুমি এখান থেকে চলে যাও, নয়তো সেদিন আমাকে ছেড়ে তোমাকে যখন তোমার বাবা ঠাকুমা পুলিশ ভ্যানে তুলল, তখন আমি বুঝে উঠতে পারিনি কি করব। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো ওরা আমার বাবারও ক্ষতি করবে। সেই মুহূর্তে আমি কি করতাম? আমি জোর করলে কি লাভ হতো তুমি বলো? তোমার বাবা তোমাকে নিয়ে চলে আসতোই, সেই সময় আমি রুখে দাঁড়াতে পারিনি। সেই জন্য তুমি আমাকে ক্ষমা করো। আমি বুঝতে পারছিলাম পুলিশের ভ্যানটা ছেড়ে দিচ্ছে, তুমি আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছ, কিন্তু আমি নিরুপায় ছিলাম তখন। শুধু দু চোখ ভরা জল ছিল আমার সঙ্গে। আমি কিছু করতে পারছিলাম না। আমার বাবা আমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে বলেছিল, যদি ওই মেয়ের পিছনে পিছনে যাস আমার মরা মুখ দেখবি। বিশ্বাস করো, যখন আর ভ্যানটা দৃষ্টির আড়ালে চলে গিয়েছিল তখন থেকে দুদিন আগে পর্যন্ত আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি। তুমি চলে আসার পর আমি তোমাদের গ্রামে আবার গিয়েছিলাম তোমার খোঁজে। গ্রামের লোক আমাকে তোমার কথা বারবার জিজ্ঞাসাও করছিল। আমি তোমাকে কোথায় নিয়ে গেছি, তোমার সঙ্গে কি করেছি, এই সব যতজনকে পেরেছি বলেছি যে তুমি আমার সঙ্গে চলে যাওনি। তোমাকে কলঙ্ক মুক্ত রাখতে চেয়েছি, কিন্তু তাও পারিনি। হয়তো কেউ তোমার খোঁজ দিতে পারেনি। আমি যেখানে যেখানে কাজের জন্য গেছি সেখানে সেখানে তোমাকে খুঁজেছি। অনেক সময় অন্য কোনো মেয়েকে দেখে মনে হয়েছে হয়তো তুমি। তার পিছন পিছন গিয়ে হতাশা হয়ে ফিরে এসেছি। কিছুদিন আগে তোমার বুড়ি পিসি তোমার খোঁজ দিল। এতদিন পর তোমাকে আবার দেখতে পাবার ইচ্ছে আটকে রাখতে পারলাম না। চলে এলাম গৌর কাকাকে রাজি করিয়ে। গৌর কাকা কিছু বলার আগেই আমি এখনো তোমায় বলতে পারিনি শর্মি, তোমাকে এখনো যে বড্ড বেশি ভালোবাসি। ভালোবাসো? তাহলে পারবে এখান থেকে সম্মানের সঙ্গে আমাকে নিয়ে যেতে? আমার ছেলেকে সম্পূর্ণ দায়িত্বের সঙ্গে সুস্থ সুন্দর ভবিষ্যৎ দিতে? পারবে না। আসলে তুমি ভীতু, কাপুরুষ। নিজের ভালোবাসার জন্য লড়াই করতে ভয় পেয়েছিলে সেদিন। আমি তো সব কিছু ছেড়ে লোকলজ্জার মান সম্মান সব ডুবিয়ে দিয়ে তোমার হাত ধরে তোমাকে ভালোবেসে বেরিয়ে গিয়েছিলাম। তুমি তো আমাকে আগলে রাখতে পারলে না নিজের কাছে, এত সহজেই ছেড়ে দিলে। আমাকে পাবার জন্য লড়াই তো তুমিই করনি। তোমার মুখে ভালোবাসা শব্দটা মানায় না দেবুদা। এতদিন পর আমাকে আবার তোমার ভালোবাসা দেখাতে এসেছো, কিন্তু তুমি ঠিক কি চাইছো আমার কাছ থেকে?
আমি কি তোমার কথায় তোমার হাত ধরে রাতের অন্ধকারে আমার স্বামী, আমার শ্বশুর, আমার নিজের মান সম্মান জলাঞ্জলি দিয়ে আবার বেরিয়ে যাব? সেটাই চাইছো? কিসের জন্য বলতে পারো? যে ভুল একবার আমি করেছি, সেই ভুল আবার আমি করব, সে তুমি ভাবলেই বা কি করে? আমি কি এতই বোকা? কোনো লজ্জায় একজনের বিবাহিত স্ত্রীকে তুমি বলতে এসেছো যে তুমি তাকে এখনো ভালোবাসো? তুমি আগেও আমাকে ভালোবাসতে না, এখনো ভালোবাসো না, তাই এই খেলা তুমি বন্ধ করো। তুমি ভুল বুঝছো শর্মী, আমাকে বোঝার চেষ্টা করো। আমি একবারও তোমাকে আমার সঙ্গে বেরিয়ে যাওয়ার কথা বলিনি। তুমি এতদিন যে যন্ত্রণা বুকে জমিয়ে নিয়ে বেঁচে আছো, সেই যন্ত্রণা থেকেই মুক্তি দিতে এসেছি। এতদিন ভেবেছো আমি তোমাকে ঠকিয়েছি, কিন্তু তা একেবারেই সত্যি নয়। আমি সত্যিই তোমাকে ভালোবেসেছি, এখনো বাসি। তুমি ঠিকই বলেছ, আমি ভীতু, আমি কাপুরুষ, আমি তোমাকে নিজের কাছে আগলে রাখতে পারিনি। কিন্তু যদি একটা সুযোগ দাও তোমাকে অথবা ভালোবাসার, যদি ক্ষমা করো, আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো, এখনো আমাকে ভুলতে তুমি পারোনি। ভুল জানো তুমি, আমি শুধু আমার স্বামী সন্তানকেই ভালোবাসি। আমার মধ্যে আমার পরিবার ছাড়া আর কিছু নেই। নিজের ভালোবাসাকে নিজের কাছেই গুছিয়ে রাখো, আমরা থেকে সুযোগ পাবার আশা করো না। আর তোমাকে ক্ষমা করার কোনো প্রশ্নও নেই, কারণ দোষ তোমার একার ছিল না, আমার ক্ষতির জন্য আমিও সমান দোষী। তাই ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে চাই, কি মনে হতে পিছনে ফিরে চাই একবার, দেখি সেই দুটো গভীর চোখ একদৃষ্টে আমাকেই দেখছে। আমি মুখ ঘুরিয়ে নিয়ে এগিয়ে যাই। ঘরের বন্ধ দরজার ভিতর আমার কান্নার ভাত ভাঙে।